আলোচনা করেছি। ছোট্ট করে আরেকটি বিষয় নিয়ে একটু আপনার মতামত আমি নিতেই চাই। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে, যেহেতু বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও আমার অনেক দর্শক আছেন, জানতে চান। বাংলাদেশে যখন বিশেষ করে যেই খবরটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্ট যে সুবিধা বাতিল ভারত করলো বাংলাদেশের প্রতি। সেটি এমন এক সময় করেছে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, সেই মুহূর্তে ভারতে এই সিদ্ধান্তটি জানায়। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে তারা বলেছে যে এটা কলকাতা পোর্টে উপরে প্রচন্ড চাপ, আর বাংলাদেশকে কয়েক বছর থেকে 5-7 বছর থেকে এই সুবিধা করতে দিয়েছে, দিতে গিয়ে ভারতের বিমানবন্দরগুলোর প্রচন্ড চাপ পড়ছে। এটা ব্যাখ্যা করা উচিত। এইটা প্রথম খবরটা কিন্তু এভাবে আসেনি, বাংলাদেশের পাবলিকের কাছে খবরটা অন্যভাবে গেছে। যে ভারতের যে কতগুলো ল্যান্ডলকড এলাকা আছে, এই ত্রিপুরা, আসাম, এই সমস্ত এলাকায় ভুটান এবং নেপালে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য যায় সেগুলোর উপরে তারা নিষেধাজ্ঞা আরোপ করছে। ঘটনাটা না, বাংলাদেশের অনেক পণ্য, এইটা আপনার আমার কাছে হয়তো নিউজ, আমরা অনেকে এটা জানতাম না, এই নিউজের কারণে এটা বেরিয়ে এসছে। বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার পণ্য ভারতের কলকাতা বন্দর হয়ে আমাদের এখান থেকে স্থলপথে ভারতে পাঠায়। সেখান থেকে ভারতীয় বিমানবন্দরের তাদের বিমান ইউজ করে, যাদের বিমান ইউজ করে বিদেশি বিমান, ভারতের কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার পণ্য বিদেশে যায়। কারণ বাংলাদেশের নিশ্চয়ই বিমানবন্দরগুলো অতগুলো হ্যান্ডেল করতে পারে না। এমন হতে পারে যে বাংলাদেশের বিমানবন্দরে অত বড় পণ্যবাহী প্লেন নামে না, জাহাজ নামে না পণ্য বহনকারী। কি কারণ, সেটা টেকনিক্যাল কারণ খবরগুলোতে উল্লেখ করা হয়নি। ফলে ঘটনাটা এটা যেন আমাদের দর্শক শ্রোতারা এটা জানেন, বাংলাদেশের যে পণ্য ভারতের কলকাতা বিমানবন্দর দিয়ে যাচ্ছিল সেটার উপরে, এবং একই সঙ্গে ভারত ব্যাখ্যা করে বলেছে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে যে পণ্য রপ্তানি হয়, পণ্য যায়, এটার উপরে ওই নিষেধাজ্ঞা নয়, এটা অব্যাহত থাকবে। আচ্ছা, ফলে ভারতের বিমানবন্দর ইউজ করে যেগুলো যাচ্ছিল সেগুলোর উপরে এখন তারা বলছে তাদের বিমানবন্দর উপরে এত চাপ, সেখানে তাদের নিজেদের পণ্য জট হয়ে জমে থাকে, তারা হ্যান্ডেল করতে পারছে না। এইটা কেউ যদি এই কথা বলে যে আমার নিজের মানে ঘরের প্রয়োজন আগে মেটাতে হবে, যুক্তি সত্য কিনা আমরা জানি না, কিন্তু ফলে ওইটা আপনি কি করে তাকে ব্লেম করবেন, এই একটা কথা। সম্ভবত তার রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নিয়েছে, সম্ভবত ধরা যায় দুই সরকার ভিতরে মানে চাপান উত্তর, কলকাতার বাংলায় বলা চলে, মানে ওঠানামা টানাপোড়েন চলছে, টানাপোড়েন করে আবার কলকাতার বাংলা পত্রিকা বলে চাপান উত্তর, এই টানাপোড়েন চলছে। টানাপোড়েন চলছে, সেগুলা চলবে, এক দেশ আরেক দেশকে মানে কিছুটা চাপে রাখার চেষ্টা করবে, এগুলো চলবে। তো ফলে এইটা তারা উইথড্র করছে। কিন্তু আমার প্রশ্ন, এই সরকার তো মাত্র আসলো, এতদিন পর্যন্ত বাংলাদেশ এত পণ্য বিদেশে রপ্তানি তো করে না, বিশাল কি মেইনলি তো আমাদের জায়গা কি যায় আমাদের থেকে, গার্মেন্টস আর রেডিমেড গার্মেন্টস, কিছু চা যায়, কিছু ফ্রোজেন ফিশ এবং এই সমস্ত জিনিসই তো যায়, কি যায়, কি যায় বলুন, বাংলাদেশের চামড়া যত দ্রব্য কিছু যায়। ফলে এইটুকু রপ্তানির জন্য আমরা ব্যবস্থা করতে পারিনি। নূপুর চৌধুরী, আপনার শোতে অনেক সময় কথা বলার সুযোগ থাকে বীর বিপিনে। বাংলাদেশে এই যে মানে আসিফ নজরুল বলেছিলেন প্রথম দিকে, একটা উদ্ভট ফিগার দিয়েছিলেন, মিথ্যা ফিগার, যে বাংলাদেশে মানে লক্ষাধিক বা সামথিং একটা আউটরেজিয়াস ফিগার দিয়েছিলেন ভারতীয় কাজ করে, কয়েক হাজার কাজ করে, এটা সত্য কথা। তো যাই হোক, করে কেন ভারতীয়, শ্রীলঙ্কান, সাউথ কোরিয়ান, কিছু জাপানিজ কেন এই দেশে করে, কিসের জন্য? আমাদের এই যে কারখানাগুলোতে, বিশেষ করে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে বাইং ইত্যাদি হ্যান্ডেল করার জন্য এদেরকে আমরা নিতে হয়, অন্য কিছু না, মেশিন পত্র চালানো ইঞ্জিনিয়ার না, এগুলোর জন্য বিদেশি নিতে হয়, ভারতীয় এবং অন্য দেশগুলো আমদানি করতে হয়। এই বাংলাদেশ এতদিন এগুলো প্রডিউস করতে পারলো না, কেন পারলো না, প্রশ্নটা আমরা করতে পারি না। আমরা এই ভারতের উপরে এখন গোসা হয়ে বলছি আমাদের দেশের রোগী ওই দেশে যাবে না, চীনে যাবে। এতদিন পর্যন্ত বাংলাদেশে এত লক্ষ রোগী কেন ভারতে যায়?
কেন বাংলাদেশে মানে একটা রোগী মরে যাওয়ার পরে হসপিটাল তাকে বলে যে মানে আপনার অভিযোগ অভিযোগ এটা যে বলে যে এখন আইসিইউ আছে বিল দিয়ে চলেন। এই যে এই যে বাংলাদেশে তো বিশেষজ্ঞ ডাক্তার অভাব নেই, অপচিকিৎসা এবং অবহেলার কারণে বিশেষত এই একটা, ফলে এই সরকার আমলে সেই ক্ষেত্রে তো একটা ব্যবস্থা করতে পারে সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এই সরকারের কোন নেতা নেত্রী সরকারি কর্মচারী কাউকে কোনো অবস্থাতে কোনো চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে না যতদিন তারা ক্ষমতা আছে, এবং রাষ্ট্রীয় নীতি হিসেবে তারা ঘোষণা করতে পারে যে এইটা এখন থেকে ফলো করা হবে। পরবর্তীতে নির্বাচিত সরকারের জন্য সেটা একটা বার্ডেন হয়ে দাঁড়াবে যে এটা একটা ওরা ফলো করে গেছে আমরা ফলো না করলে কিরকম হবে। কথায় কথা আপনি কি মনে করেন কেবল ক্ষমতাসীন দলের নেতারা বিদেশে চিকিৎসার জন্য যায়? লোকেরা এই বিরোধী দলের অর্থ সবগুলো যায়, যে কোনো বউয়ের চিকিৎসা চেক আপের জন্য বিদেশে চলে যায়, সিম্পল। তো এইটা হয় না। এখন এই গার্মেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে এই বিভিন্ন জায়গায় আমরা যে কয়েক বিলিয়ন ডলার বিদেশে যায় এটা চিকিৎসা ব্যবস্থা, এগুলো আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ এতদিন থেকে এই সামান্য জিনিস রপ্তানি করে, সেটার জন্য কলকাতা পশ্চিমবঙ্গ আমাদের একটা ওই ভারতের একটা স্টেট তাদের একটা বিমান, এটা বলছে না দিল্লি বিমানবন্দর পানাম বিমানবন্দর, বলছে না যে আপনার বোম্বে বিমানবন্দর মাদ্রাজ, না কলকাতার বিমানবন্দর। কলকাতা বিমানবন্দর ইউজ করতে হচ্ছে, একটা প্রদেশের বিমানবন্দর ইউজ করতে হচ্ছে, তার ক্যাপাসিটি এত বেশি যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার এক্সট্রা পণ্য তারা বিদেশে পাঠাতে পারে। এটা লজ্জার ব্যাপার। আমাদের ভারতকে এই নিয়ে সমালোচনা না করে আমাদের নিজেদের ইমার্জেন্সি বেসে এই সমস্যার সমাধান করা উচিত, এবং সম্ভবত বিদেশের কোনো কোনো এয়ারলাইন্সকে রিকোয়েস্টই করা যায় তোমরা আমাদের এখানে পণ্যবাহী আরো বড় জাহাজ আছে, কি কি কারণ সেটা অনুসন্ধান করে তড়িৎ গতিতে এটা সমাধান করা উচিত বলে আমি মনে করি। তবে আমি ওই যে প্রথম যেটা বলেছিলাম এটা সম্ভবত দুই দেশের সম্পর্কের যে চাপান উত্তর টানা পড়েন সেটার ভিত্তিতে ভারত করেছে, কিন্তু এটা আমাদের জন্য একটা জেগে মানে জাগার, আমাদের সচেতন হওয়ার এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য উপযোগী হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ, খুব সুন্দর দুটো বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম। তার কারণটি হচ্ছে প্রথম যে বিষয়টি ছিল আমেরিকার অর্থনীতি, শুধু তো আমেরিকার অর্থনীতি নয়, এটা গোটা বিশ্বের অর্থনীতির উপর অনেকাংশেই আমি বলবো যে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। সে কারণে যে কোনো সিদ্ধান্তেই ট্রাম্প যে ধরনের সিদ্ধান্ত নিক আমেরিকা ফার্স্ট কিংবা সেটার প্রভাব কিন্তু সব জায়গায় পড়বে। এবং আরেকটি বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা আরো আরেকদিন আলোচনা করব সৈয়দ মাহমুদুল্লাহ। সেই সাথে আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। আপনাকে আপনার দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে, থাকে রাজনৈতিক বিশ্লেষণও, এবং একই সাথে নিউ ইয়র্কের যে বিভিন্ন ঘটনা প্রবাহ আছে সেগুলোর খবরও থাকে। এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানতে চান কিংবা আপনাদের প্রশ্ন করতে চান সেটি আপনারা লিখে জানাতে পারেন কিংবা মতামত জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন, এবং একই সাথে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সেটিও জানাতে পারেন। কারণ আমি সব সময় বিশ্বাস করি দর্শকরাই হচ্ছে যে কোনো অনুষ্ঠানের প্রাণ, এবং দর্শকদের জন্যই এই অনুষ্ঠান। সবাই